আপনাদের দোহাই লাগে, আমাকে ছেড়ে দিন। এক খ্যাক খ্যাক করে হেসে বলে, ছেড়ে তো দেবই সুন্দরী, তার আগে আপনাদের পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিয়ে, আমার গর্ভে সন্তান আছে, আপনারা এত বড় পাপ করবেন না। স্বামী বিদেশ রয়েছে 3 বছর, আর তুই গর্ভবতী হয়ে গেলে কিভাবে? কলঙ্কিনী, বের হয়েছে আমার বাড়ি থেকে। তোকে তো এই বুকে জায়গা দিয়েছিলাম, কিন্তু তুই কিভাবে এমন নষ্টামি করতে পারলি? আমার ছেলে আজকে 3 বছর বিদেশে আছে, আর তুই নিচে পিঠ বাঁধিয়ে বসে আছিস। শাশুড়ি সারার গালে চরের উপর চর লাগাতে লাগাতে কথাগুলো বলল, কিন্তু ওর যে উত্তর দেওয়ার ভাষা নেই। কি জবাব দেবে ও? যে মানুষটা তাকে বুকে ঠাঁই দিয়েছিল তার সাথেই তো বেইমানি করা হয়েছে। বল, তোর পেটে এই পাপ কার? আমাদের খেয়ে আমাদের পরে কার পাপ তুই নিজে গর্ভে ধরে রেখেছিস? নাসরিন বেগম সারার চুল ধরে কথাগুলো বলল, তুই বল, কোন জিনিসের অভাব রেখেছি আমি? বল, তুই তুই কি সুখী ছিলি না? জবাব দে আমাকে। এত বড় অন্যায় কিভাবে করলি? নেহা তার মাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু নাসরিন বেগম কোনোভাবেই শান্ত হতে পারছে না। যেই মেয়েকে রাস্তা থেকে তুলে এনে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে, কোনো আশ্রিতার পরিচয়ে না, নিজের ছেলের বউ হিসাবে। কিন্তু এই হতবুদ্ধিটা কি করে বসলো, এটা ভেবেই নাসরিন বেগমের দুঃখ, কষ্ট, ঘৃণা সব একসাথে হচ্ছে। এই কারণেই হয়তো সবাই বলে রাস্তার জিনিস রাস্তায় ফেলে আসাই শ্রেয়। তারা বড় জায়গা পেলেই কি করে, নিজেরাই ঠিক পায় না। সারা নাসরিন বেগমের পা জড়িয়ে ধরে বলল, ও মা, আমি তো অন্যায় করেছি, তুমি যদি আমাকে তাড়িয়ে দাও তাহলে আমি এখন কোথায় যাব? আমার শেষ ঠিকানা যে তুমি। নাসরিন বেগম সারাকে পা থেকে উঠিয়ে দাঁড় করিয়ে আবার ওর গালে 2-4টা চর লাগায়। তোর মুখখানা দেখলে ঘৃণায় আমার বমি আসছে। তোকে মাফ করব কিভাবে? কলঙ্কিনী, আমার ছেলেটা বিদেশ গিয়েছে কার জন্য? আরে হতভাগী, সে তো তোর জন্যই বাড়ি জমিয়েছে বাইরে, যাতে করে তোদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। কিন্তু তুই এ কি করলি? কার পাপ পেটে ধরলি? পাশের বাড়ির মালিহা বলে, কাকিমা, আমি কয়েকদিন আগে দেখেছি একটা লোক জানালা দিয়ে সারা ভাবির ঘরে প্রবেশ করে। আমি তখন বিষয়টা বুঝতে পারিনি, বা আমার মাথায় এই জিনিসটা কাজই করেনি, কিন্তু এখন বুঝতে পারছি ভাবের পেটের বাচ্চা বাবা হলো সেই লোকটা। নাসরিন বেগম ফোনটা হাতে নিয়ে ছেলের কাছে কল দেয়। আমান কলটা ধরে। মা, তুমি কেমন আছো? প্রেশার কেমন এখন? নাসরিন বেগম ছেলের কথা শুনে হাউমাউ করে কেঁদে ফেলে। কি বলবেন তিনি তার ছেলেকে? তোর বউয়ের পেটে অন্যের সন্তান। এসব ভাবতে ভাবতে নাসরিন বেগমের ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমান। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েই আর পড়াশোনা করা হয়নি বলে ভুল হবে, আসলে ওর পড়াশোনার প্রতি আগ্রহ একটু কম ছিল। বাবার বেশ কয়েক বিঘা জমি থাকায় চাষবাসের কাজে লেগেছিল, কিন্তু কয়েক বছর পর নতুন আবদার করে বসে মায়ের কাছে সে বিদেশে কাজ করতে যাবে। নাসরিন বেগম বেশ কয়েকবার বারণ করেছিল যে বিদেশে গিয়ে তুই কি করবি? আমাদের জমি জমা তো আর কম নেই, তুই চাষ কর। না মা, তুমি জানো না আজকে বাইরের দেশে কাজে গেলে কত মূল্য, কত কত টাকা আয় করা যায়। কিন্তু কোনো কিন্তু করো না মা, আমি তো বেশি দিন থাকবো না, মাত্র 5 বছর ওখানে থাকবো, তারপর আবার চলে আসবো। এখানে এসে একটা বড়সড় ব্যবসা করব। নাসরিন বেগম শেষমেশ রাজি হয়, কিন্তু একটা শর্ত জুড়ে দেয় যে যাওয়ার আগে বিয়ে করে যেতে হবে। ভাগ্যক্রমে সারার সাথে দেখা হয়। মেয়েটা অনাথ ছিল। নাসরিন বেগমের খুব দয়া হয় ওকে দেখে। দ্বিতীয় কিছু চিন্তা না করে ছেলের বউ করে ফেলে সারাকে। সারা যেমন মিষ্টি মেয়ে তেমন তার ব্যবহার, কিন্তু এ কি করে ফেললো? নাসরিন বেগম
ফোন কানে ধরে এসব ভেবেই যাচ্ছে। ওপাশ থেকে ছেলেটা কথা বলেই যাচ্ছে, সেটা তার খেয়ালের বাইরে চলে গেছে। হঠাৎ মনে হলো ছেলে কিছু বলছে। মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বাড়িতে কি কেউ নেই? আমাকে বলো কি হয়েছে। সবাই ঠিক আছে তো? বাবা ঠিক আছে তো? নাসরিন বেগম আঁচল দিয়ে নিজের মুখ চেপে রেখেছে। কান্নাটা থামানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই কান্না বন্ধ করতে পারছে না। বাবারে, আমাকে মাফ করে দিস, আমাকে মাফ করে দিস। আমি মা হয়ে তোকে বিপদের মুখে ফেলে দিয়েছি। কোনো বিপদে ফেলেছো মা? বিদেশে তো আমি নিজ ইচ্ছায় এসেছি, তাছাড়া আমি তো সুখেই আছি। বিপদ কিসের? তোকে বিয়ে দিয়ে আমি সর্বনাশ ডেকে এনেছি। এই বাড়িতে কাল নাগিনীর আশ্রয় দিয়েছি। যাকে বৌমা কম মেয়ে বেশি ভেবেছি, সে আজকে অন্যের পাপ বয়ে বেড়াচ্ছে। এই কষ্ট আমি কোথায় রাখবো? তুই আমাকে মাফ করে দে বাবা। মা, হয়েছেটা কি আগে বলবে তো? তোর বউ নতুন মরদ ধরেছে, তার পেটে এখন অন্যের বাচ্চা। মায়ের কথা শুনে আমান চুপ হয়ে গেল। এই কথার কোনো উত্তর চেয়ে তার কাছে নেই। নাসরিন বেগম আবার বললেন, চুপ করে আছিস কেন? কিছু তো বল। এই পাপিনীকে আমি কি করব বল? ইচ্ছে তো করছে ওকে জ্যান্ত পুঁতে ফেলে মাটিতে। মা মা মা, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন মা? নাসরিন বেগম ছেলের সাথে কথা বলতে বলতেই অজ্ঞান হয়ে যায়। সারা তাড়াতাড়ি করে নাসরিন বেগমের কাছে গিয়ে মাথাটা কোলে তুলে নেয় আর বলে, মা, কি হয়েছে তোমার? মা, তুমি আমাকে কলঙ্কিনী বলো, অন্য কিছু থাকলে সেটাও বলো। আমার সাথে আরো খারাপ ব্যবহার করো, কিন্তু আমাকে দূরে সরিয়ে দিও না। কথা বলো মা। নেহা সারাকে ধাক্কা মেরে দিয়ে মায়ের মাথাটা নিজের কোলের উপরে নিয়ে বলল, ভাবি, তোমাকে তো বোনের আসনে বসিয়েছিলাম, কিন্তু তুমি এটা কি করলে? ভাইয়ার ভালোবাসা, আমাদের বিশ্বাস, সবকিছু চূর্ণ বিচূর্ণ কিভাবে করে দিতে পারলে? তোমার ওই মুখ দেখলেও আমার ঘৃণা হচ্ছে, জাস্ট ঘৃণা হচ্ছে। সারা কাঁদতে কাঁদতে বলল, নেহা এমন বলো না। আমার শুরুও তোমরা, শেষও তোমরা। ও, শুরু আমরা আর শেষটাও আমরা? মাঝখান দিয়ে তুমি অন্য কারো, তার শয্যা সাথী? আমার কি ইচ্ছা করছে জানো তো? তোমাকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দিতে ইচ্ছা করছে। নেহা, তোমার ওই পাপী মুখে আমার নামটা নিও না দয়া করে। তোমার মুখে নিজের নামটা শুনলে আমার সারা দেহ গুলিয়ে উঠছে। আমি কি এতটাই পাপিষ্ঠ? তুমি কতটা পাপিষ্টা সেটা জানো না? তুমি কি বুঝতে পারছো না কতটা পাপিষ্টা তুমি? নেহা বোন আমার কথাটা একটু শোনো। মাকে একটু ধরতে দাও। সারা হাউমাউ করে কাঁদতে লাগলো। এমন ভুলও কিভাবে করে ফেললো নিজেই বুঝতে পারছে না। এই সমাজে সে এখন স্বীকৃতিপ্রাপ্ত কলঙ্কিনী। না না, তোমার কোনো কথাই শোনা হবে না। আমার মা যদি মরেও যায়, তবে তোমার হাতের স্পর্শ আমার মাকে পেতে দেব না। তোমাকে হাত জোর করে বলছি, তোমার ওই পাপিষ্ঠ মন, পাপিষ্ঠ দেহ নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাও। আজ মাকে তুমি না হয় অজ্ঞান দেখছো, কালকে আমাকে তুমি গলায় দড়ি দিতে দেখতেও পারো। তোমার মতো কলঙ্কিনী মেয়ের সাথে একই ছাদের নিচে আমার পক্ষে থাকা সম্ভব না। নেহা কাঁদতে কাঁদতে কথা বলার অবস্থাতে নেই, তবুও কষ্ট করে বলল, না না, আমার মতো পাপিষ্ঠ কলঙ্কিনীর কারণে তুমি কেন আত্মহত্যা করবে? তার চেয়ে আমি বরং এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি ঠিকই তো বলেছ, নষ্টা একটা মেয়েকে নিয়ে এক বাড়ি এক ছাদের নিচে আসলেই থাকা যায় না। আমি বাড়ি থেকেই চলে যাচ্ছি, আর কখনো আসবো না। আমার মতো কলঙ্কিনীকে নিয়ে আর কোনো কথা শোনা লাগবে না তোমাদের। নাসরিন বেগমের মাথা নেহার কোলে, আর সারা ঠিক তারই পাশে বসে আছে। সারার শেষ কয়েকটা কথা নেহার একেবারেই সহ্য হয় না। ওর যেন মনে হয় সারা ওকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। তাই রাগে রাগে সারা গালে কয়েকটা চড় বসিয়ে দেয়।
বয়সে ছোট একটা মেয়ের হাতে সারা চর খেয়ে একটু অবাক হলো না সারা, কারণ এটাই যে ওর প্রাপ্য ছিল। পাপের ফল ভোগ করাই লাগবে। নেহার প্রতিবেশী দু একজনের সাহায্য নিয়ে নাসরিন বেগমকে খাটের উপর শুইয়ে দেয়। সারা এখনো চুপ করে বসে আছে একই জায়গাতে, শূন্য দৃষ্টি নিক্ষেপ করে আছে। চোখ দুটো যেন কোনো ঝর্ণার ধারা হয়ে গেছে, আমার নামই নেই। আজকে এই বাড়িতে শেষ দিন সারার। ভাবতেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে যে মানুষটা সারাকে সম্মানের সাথে ঘরে তুলেছিল, তিনি আজকে ছি ছি করে বিদায় করে দিচ্ছেন। নিয়তি বড়ই অদ্ভুত, কখন কার সাথ দেয়, কার সাথে বেইমানি করে কেউ জানে না। আজকে নিয়তির কাছে পরাজিত হয়ে গেছে সারা। পাপের ফল ভোগ করতেই হবে। নিজের সমস্ত কাপড় চোপড় গোছগাছ করে অন্তিম বিদায়ের জন্য নাসরিন বেগম আর নেহার কাছে গেল। নেহা, আমি চলে যাচ্ছি, ভালো থেকো। মাকে ভালো করে দেখে রেখো। মা যেন কোনো চিন্তা না করে, যেন ভাবে আমি একটা বাষ্পীয় পদার্থ, সময়ের সাথে সাথে আকাশে মিলিয়ে গেছি। নেহার খুব ইচ্ছে করছে প্রিয় ভাবিকে বুকে জড়িয়ে নিতে, কিন্তু অদৃশ্য শক্তির কাছে সে আজকে বাধা পড়ে গেছে। সারার দিকে ভালো দৃষ্টিতে তাকানোর ইচ্ছা থাকলেও মস্তিষ্ক বলে দিচ্ছে ওর নষ্টামে। নেহাকে চুপচাপ থাকতে দেখে সারা বলল, আমাকে একটা বার মাকে ছুঁয়ে দেখতে দেবে না নেহা? নেহা সহজ গলায় বলল, না। সারা শেষবারের মতো নিজের সংসার, নিজের স্বর্গ দেখে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। হাতে একটা ব্যাগ আছে, তাতে হয়তো কয়েকটা পোশাক। গন্তব্যহীন ভাবে হেঁটে চলেছে সারা। কোথায় যাবে, কার কাছে সাহায্য চাইবে, কিছুই বুঝতে পারছে না। আজকে সারার হাঁটার কোনো শেষ হবে না। শুধু আজকে কেন, হয়তো সারা জীবন এমন ছন্ন ছাড়া হয়েই কাটিয়ে দেবে। সন্ধ্যার দিকে সারা মেইন রোডের ধার দিয়ে হেঁটে চলেছে। খুব কষ্ট করে হাঁটছে, কিন্তু দেহ দুর্বল হওয়ার কারণে যখন তখন মাথা ঘুরে পড়ে যেতে পারে। পাশ কাটিয়ে একটা গাড়ি যাওয়ার সময় দাঁড়ালো। আপু, আপনার কি কোনো হেল্প লাগবে? না, আমি ঠিক আছি। আমাদের বাড়িতে রাত 8টার দিকে নাসরিন বেগম কিছুটা সুস্থতা অনুভব করছে। নেহা থালা হাত থেকে ভাত আর ডাল নিয়ে মাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। নাসরিন বেগম খাওয়ার মুখে নিতে গিয়েও নিতে পারলো না, আবার সেই কান্না শুরু করে দিল। নেহা মা, বলতো ওকে কিসের অভাবে রেখেছিলাম? ও এটা কি করলো? আমাদের বিশ্বাসকে নিয়ে এভাবে খেলা করতে পারলো কিভাবে? মা যে গেছে তার চিন্তা বাদ দাও, তুমি খেয়ে নাও তো। নেহা, সারা এখন কোথায় আছে? ওর কোনো খোঁজ পেয়েছিস? মা, ওই কলঙ্কিনী বিদায় হয়েছে, ভালোই হয়েছে। ও জাহান্নামে যাক, তুমি ওর জন্য চিন্তা কেন করছো? নেহা নাসরিন বেগম কথা বলছিল, এমন সময় পাশের বাড়ির কণিকা নেহাদের বাড়িতে এসে বলল, নেহা আপু, টিভিতে দেখো কি খবর হচ্ছে, চমকে যাবে তুমি। নেহা টিভি অন করার সাথে সাথেই সত্যিই চমকে উঠল, কারণ খবরে বলছে সারা নামের একজন মেয়ে আর 3টে পুরুষকে অনৈতিক কাজের জন্য গ্রেফতার করেছে পুলিশ। নেহা খপ করে টিভিটা বন্ধ করে দেয়। শেষমেশ ওই পাপিষ্টের খারাপ কাজের জন্য পুলিশ ধরলো। রাগের পেছনে সারার জন্য নেহার মনে যেই ভালোবাসাটা ছিল সেটা এক নিমিষেই শেষ হয়ে গেল। হ্যাঁ সত্যি, খবরে দেখানো মেয়েটা নেহার ভাবি সারাই ছিল। সন্ধ্যার দিকে সারা মেইন রোডের ধার দিয়ে হেঁটে চলেছে। খুব কষ্ট করে হাঁটছে, কিন্তু দুর্বল দেহ হওয়ার কারণে যখন তখন মাথা ঘুরে পড়ে যেতে পারে। পাশ কাটিয়ে একটা গাড়ি যাওয়ার সময় দাঁড়ালো। আপু, আপনার কি কোনো হেল্প লাগবে? না, আমি ঠিক আছি। কথাটা বলার সাথে সাথে সারা তার আশেপাশে আরো 2জন মানুষের উপস্থিতি টের পেল। এই লোকগুলো ওই গাড়ির ভেতরেই ছিল। রাতে এমন একটা সুন্দরী মেয়েকে দেখে তাদের মনের ভেতর অন্য কিছু কাজ করছে। সারা লোকগুলোর কাছ থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো।
মানুষগুলোকে কেন জানি ওর একটুও ভালো লাগছে না। কথার ভেতর একটা অন্য ভাব আছে যেগুলো প্রকাশ করা যায়। গাড়ির চালক লোকটা সারাকে চুপ থাকতে দেখে আবার বলল, কি ব্যাপার সোনামণি, কথা বলছো না কেন? আবার আমাদের থেকে দূরেও সরে যাচ্ছ? সারা লোকগুলোর মতলব ভালোভাবেই বুঝে গেছে, কিছু না ভেবেই পালাতে গেল। কিন্তু পুরুষ মানুষের সাথে দৌড়ে পেরে ওঠে না সারা, তাদের হাতে ধরা পড়ে যায়। চিল্লাচিল্লি করতে থাকে, কিন্তু আশেপাশে সাহায্য করার মতো কেউ ছিল না। আপনাদের দোহাই লাগে, আমাকে ছেড়ে দিন। এক খ্যাক খ্যাক করে এসে বলে, ছেড়ে তো দেবই সুন্দরী, তার আগে আপনাদের পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন, আমার গর্ভে সন্তান আছে, আপনারা এত বড় পাপ করবেন না। সুন্দরী, তোমাকে দেখে তো ক্লাস 9-এর মেয়ে মনে হয়। তা পেটের বাবুটার বাবা ঠিকঠাক আছে নাকি আমরা স্বীকৃতি দেব? লোকগুলোর হাসি সারার দেহে ঘিন ঘিন লাগিয়ে দিচ্ছে। খারাপ মানুষের ভাষা কোনোদিন ভালো হতেই পারে না। এদের থেকে বাঁচার কোনো উপায় নেই সারার উপর যেই না ঝাঁপিয়ে পড়বে, অমনি সময় দরজা ভেঙে পুলিশ প্রবেশ করে। সারা পুলিশকে দেখে দেহে যেন প্রাণ ফিরে পায়। তাড়াতাড়ি লোকগুলোর পাশে কাটিয়ে দৌড়ে পুলিশের কাছে চলে গিয়ে হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কাঁদতে লাগে আর বলে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে যদি আপনারা না আসতেন তাহলে হয়তো। অতিরিক্ত কান্না করার ফলে সারা ঠিক মতো কথা বলতে পারছে না। পেছন থেকে লোকগুলো ভেতর থেকে একজন বলে উঠল, তোমাকে যে 5,000 টাকা চুক্তি করে এক রাতের জন্য নিয়ে আসলাম, আর এখন পুলিশকে পেয়ে সাজু সাজার চেষ্টা করছো? সারা যেন আকাশ থেকে পড়ল। ওদের এহেন কথায় সারা নিজের কথাই হারিয়ে ফেলেছে। মানুষ নিচে নামতে নামতে কোথায় চলে গেছে? একটা নিরীহ মেয়েকে তুলে এনে তার নামে এমন কলঙ্ক লাগিয়ে দেবে? নিরীহই বা কোথায়? সারা তো কলঙ্কিত, আর একটু বেশি কলঙ্ক লাগলো। কিন্তু এই কলঙ্ক কি এখানেই থেমে থাকবে নাকি আরো বাড়তে থাকবে? একজন মেয়ে পুলিশ সারার চুলের মুঠি ধরে। এই পতিতার বাচ্চা, এত ভালো সাজা নাটক কিভাবে করিস? বিশ্বাস করুন, এই লোকগুলো আমাকে তুলে এনেছে, এখন নিজেরা ধরা পড়ে আমাকে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করছে। পুলিশ আর কোনো কথাই শোনে না। সারা আর বাকি আসামিদের থানায় নিয়ে চলে যায়। এদিকে এলাকার বড় ইয়াবা ব্যবসায়ীরা পাকড়াও হয়েছে সেটা মিডিয়ার কাছে পৌঁছে যায়। তার সাথে সাথে থানায় চলে আসে। পুলিশের কাছে সমস্ত ঘটনা শুনে তারা সারাকে বাজারের মেয়ে বলে মিডিয়ার সামনে তুলে ধরে। অনেক মিডিয়ার কাজ শুরু থেকে কিছু না জেনেই মুখের কথা প্রচার করা, যার জন্য সারার গায়ে নতুন কলঙ্কের কালি লেগে গেল। নেহা আর নাসরিন বেগম টিভিতে শুধু বানোয়াট একটা প্রচার দেখে, যেখানে না দোষ আছে সাংবাদিকের, না সারার, আর নাইবা পুলিশদের। ওই মানুষরূপী জানোয়ারগুলো সব আজ অপবাদের উপর অপবাদ সারার গায়ে এসে পড়ল। সবাইকে জেলের ভেতর ঢুকাতে গেলে সারা বারবার আকুতি মিনতি করতে থাকে আর কথা একবার শোনার জন্য। ওসি মিসেস রেহানার সামনে বসে আছে সারা। হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও? সারার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। তুমি ইচ্ছে মতো বানিয়ে বানিয়ে সবকিছু বলবা আর আমি বোকার মতো মেনে নেব? আমার পেটের সন্তানের কসম খেয়ে বলছি, আমার কোনো অপরাধ নেই, আপনি যাচাই করে দেখতে পারেন। মিসেস রেহানা লকআপের ভেতরে গিয়ে ওই তিনজনকে ভয় দেখায় যে সত্য কথা না বললে ক্রস ফায়ারে দেবে। মৃত্যুর ভয়ে সবাই পায়। তারাও পেয়ে স্বীকার করে যে তারা মেয়েটাকে জোর করে তুলে এনেছে। মিসেস রেহানা যে মানুষটাকে পুলিশের চাকরি জীবনে কোনো দিন মাথা নিচু করেনি, সে আজকে সারার হাত ধরে মাথা নিচু করে বসে আছে। আমাকে তুমি মাফ করে দাও মা,
আমার আগেই তোমার কথা শোনা উচিত ছিল। আমার এই অপরাধের যে কোনো ক্ষমা নেই। আপনি এমন বলবেন না। আপনি যেটা ভালো মনে করেছেন সেটাই হয়েছে। তাছাড়া লোকগুলো সেই সময় যেভাবে মিথ্যা কথাগুলো বলছিল, সেটা বোঝার ক্ষমতায় ছিল না যে সেগুলো মিথ্যা বানোয়াট কথা। কলঙ্ক তো আমার গায়ে লেগেই আছে, আরো একটু লাগলো এই আর কি। তুমি তোমার শাশুড়িকে কেন বলনি আসল সত্যটা? তার যে সত্যটা হজম করার মতো দেহের অবস্থা নেই। যদি বলি তাহলে তিনি মারা যাবে। আমি কি করে তাকে মেরে ফেলি? যেই বুকে আমায় আশ্রয় দিয়েছে, আমি কিভাবে সেই বুকটাকে দুনিয়া থেকে বিদায় করে দেই? থানাতে সারা এবং মিসেস রেহানার কথোপকথন। আমার বাবাকে মাকে এসবের কিছুই জানতাম না। যখন জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকেই নিজেকে অনাথ হিসেবে জেনেছি। একটা অনাথ আশ্রমে জীবনের 20-21 বছর পার করেছি। আশ্রমটি ছিল আমার মা, আশ্রমটিই ছিল আমার বাবা। কিন্তু এলাকার প্রভাবশালী এক লোকের ছেলে নাম শিহাব আমার উপরে কুনজর পড়ে। সে আমাকে আমার মা বাবার কাছে থাকতে দেয় না। সে বারবার আমাকে কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করে। আমি অনেকবার পুলিশে কমপ্লেইন করেছি এবং আশ্রমের পরিচালককেও বলেছি, কিন্তু ক্ষমতা তাদের হাতে থাকায় আমার কোনো লাভ হয়নি। একদিন রাতে আমার ঘরে বসে বসে কবিতা লিখছিলাম। হঠাৎ দিয়া নামের একটা মেয়ে এসে বলে, সারা আপু, তুমি এখনই পালিয়ে যাও, বিপদ আসছে। মেয়েটার বয়স ছিল 8 থেকে 9 বছর। তার গালটা একটু টেনে দিয়ে আদর করে বললাম, আমার আবার কিসের বিপদ? জানো সারা আপু, আমি যখন বাথরুমের দিকে যাচ্ছিলাম তখন অফিস রুম থেকে কিছু মানুষের ফিসফিসানি শুনতে পাই। তো এই রাতে অফিস রুমে তো কেউ থাকে না, তাই আমি দরজায় কান পেতে শোনার চেষ্টা করি। তাদের মধ্যে কেউ একজন বলে, সারা মেয়েটার খুব সাহস হয়েছে, ওকে রেপ করে মেরে পুঁতে ফেলবো। জানো আপু, কথাটা শুনে আমি খুব ভয় পেয়েছি, তাই বাথরুমে না গিয়ে তোমার এখানে কথাটা বলতে চলে এসেছি। দিয়ার কথাটা শুনে আমার বুকটা কেঁপে ওঠে। যেখানে এত বছর ভালোবাসার সাথে বেড়ে উঠেছি, আজ সেই জায়গা আমার থাকবে না। নিষ্ঠুর দুনিয়ায় সব কষ্ট যেন আমার উপর লেগেই আছে। দিয়া মেয়েটা জিজ্ঞেস করে, আচ্ছা সারাপু, রেপ জিনিসটা কি? আর সেটা করলে মেরে ফেলবে কেন? ছোট মেয়েটাকে এই বিষয়টা বোঝানোর মতো কন্ডিশন ছিল না। আমার হাত পা থরথর করে কাঁপছিল, কিছুই মুখ দিয়ে বের হচ্ছিল না। শেষমেশ মেয়েটাই বলল, তুমি তাড়াতাড়ি পালিয়ে যাও, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। মাথায় তখন একটা জিনিসই কাজ করছিল, আর সেটা হলো বাঁচতে হবে। তখনই নিজের জামা কাপড় নিয়ে জীবনের মতো আশ্রম থেকে পালিয়ে বের হয়ে যাই। রাতের বেলায় যাব কি করব কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ মনে পড়ে একটা পরিচিত বান্ধবী আছে, তাই সেই রাতে তার কাছে চলে যাই। সকালবেলা আমি সেখান থেকে পালিয়ে আসি। যে জায়গায় আমি 20 থেকে 21 বছর ধরে থেকে এসেছি, সেই জায়গা আমার ক্ষতি করতে চেয়েছিল, আর মাত্র 2 বছরের বন্ধুত্ব কিভাবে আমাকে রক্ষা করবে? গন্তব্যহীন ভাবে সারাদিন ঘুরতে থাকি। কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছিলাম না। ক্ষুধার তাড়নায় এক পা ফেললে সেটা তোলার ক্ষমতা ছিল না। কি করব, কোথায় যাব, এই ভেবে আমার পৃথিবী ভেঙে কান্না আসছিল। তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? এই পরীক্ষায় পাশ করব কিভাবে? টিকে থাকবো কিভাবে? নাকি আমার জীবনের অন্তিম মুহূর্ত চলে এসেছে? হাঁটতে হাঁটতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই। যখন চোখ খুলি তখন নিজেকে হসপিটালে আবিষ্কার করি। একজন মহিলা পাশে বসে হাত পাখা দিয়ে আমাকে বাতাস করছিল। তিনি আমাকে জানান যে তার ছেলে পাশের শহর থেকে ফেরার সময় রাস্তার মাঝে আমাকে পড়ে থাকতে দেখে। কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, তাই সে নিজেই আমাকে এই হসপিটালে ভর্তি করে। তারপর ওনাকে খবর দেয় আমার সেবা যত্ন করার জন্য। মহিলাটি আমার কাছে আমার ঠিকানা জিজ্ঞাসা করে, কিন্তু এতিমের যে একটাই ঠিকানা, খোলা আকাশ। আমি আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা ওনাকে বলি।
আমার কথা শুনে আমার উপরে খুব মায়া হওয়ার কারণে আমাকে ফেলে যায়নি, তার বাড়িতে স্থান দিয়েছিল, তাও একজন আশ্রিতার জায়গায় নয়, তার পুত্রবধূ করে। ভেবেছিলাম আল্লাহর দেওয়া পরীক্ষায় হয়তো আমি পাশ করেছি, বাকি জীবনটা হয়তো প্রিয় মানুষটার সাথে সুখে কাটিয়ে দেব। কিন্তু হায়, হতভাগী সারা জীবন কষ্টই পেয়ে থাকে। তার জীবনে সুখ বলতে কিছুই নেই, শুধু স্বপ্নই সুখ পাবে, বাস্তবে শুধু দুঃখ আর দুঃখ। বিয়ের 2 মাস পর আমার বাইরে যাবার তোড়জোড় লাগিয়ে দেয়। বলেছিল 5 বছর বিদেশে থাকবে, কিন্তু একজন স্ত্রী জানে স্বামীর থেকে দূরে থাকা কতটা কষ্টে, তার ভালোবাসার পরশগুলো থেকে দূরে থাকা কতটা কষ্টে, তার বুকে মাথা না রেখে রাত কাটানো কতটা কষ্টে। 2 মাস পর আমার সব কিছু ঠিকঠাক হয়ে যায়। যাওয়ার সময় আমার কপালে একটা ভালোবাসা দিয়ে বলেছিল মা বাবা আর নেহাকে দেখে রাখতে। আমি মুখ দিয়ে কিচ্ছু বলিনি, কিন্তু আমার চোখ সেদিন আমার কথা শোনেনি। এয়ারপোর্টে ওয়েটিং জোনে বসেছিল, হঠাৎ এসে পুলিশ ওকে ধরে নিয়ে যায়। কেউ ওর পাশের চেয়ারে একটা ব্যাগ রেখে ওকে একটু দেখে রাখতে বলে, সেটাই ওর কাল হয়ে দাঁড়ায়। 5 বছরের জেল হয়। একজন পুলিশের সাহায্যে ও বাড়িতে নিয়মিত কথা বলতো। ইন্টারনেটে কল দেওয়াতে মা বাবা বা নেহা কেউই বুঝতে পারতো না ও বিদেশে আছে নাকি দেশেই জেলে আছে। আর আমি অভিনয় করেই যেতাম সবার সাথে। 2.5 বছর পর কুরবানির ঈদের একদিনের জন্য ওকে বাড়িতে আসার অনুমতি দেওয়া হয়। হয়তো এতদিনে প্রমাণ ওর বিপক্ষে গেলেও পুলিশ ভালোই বুঝতে পেরেছিল ও দোষী না। বাড়িতে আসার আগে আমাকে ফোন দেয়। মা বাবা আর বোনটার ঘুমন্ত মুখগুলো দেখেই চলে আসবো। আমি জেলে আছি, ওর মা জানলে তাকে বাঁচানো যাবে না। সেদিন রাতেই বাড়িতে আসে আমার প্রিয় স্বামীকে। 2.5 বছর পর কাছে পাই, আর তার ভালোবাসার ডাকে সাড়া দেওয়ার ফলে আমার এই সন্তান গর্ভে আসে। ঘুরে আমার চলে যায়। আমি আমার প্রেগনেন্সির কথায় প্রায় 4 থেকে 5 মাস লুকিয়ে রাখার চেষ্টা করি। পেট একটু একটু বাড়তে থাকে, তবুও যতটা সম্ভব নিজেকে লুকিয়ে রাখি। কিন্তু হঠাৎ একদিন আমার ফোনে কল আসে যে আমানকে যে জেলে রাখা হয়েছিল সেখানে আগুন লেগে 3 জন পুলিশ ও যে 5 জন কয়েদি ছিল তারা সবাই পুড়ে মারা যায়। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, আমার পৃথিবী যেন অন্ধকার হয়ে যায়। আমি কোনো রকম ভাবে বলি তার লাশ যেন বাড়িতে না পাঠানো হয়, মা দেখলে তাকে বাঁচাতে পারবো না। ফোনটা কোনো রকমে রেখে আমি মাটিতে লুটিয়ে পড়ি। ডাক্তার এসে চেক আপ করে জানায় আমি প্রেগনেন্ট। তারপর একে একে সারা সব কিছু ওসি মিসেস রেহানাকে বলে। তুমি তোমার শাশুড়িকে কেন বলনি আসল সত্যটা? তার যে সত্যটা হজম করার মতো দেহের অবস্থা নেই, যদি বলি তাহলে তিনি মারা যাবে। আমি কি করে তাকে মেরে ফেলি? যেই বুকে আমায় আশ্রয় দিয়েছে, আমি কিভাবে সেই বুকটাকে দুনিয়া থেকে বিদায় করে দেই? তবুও তোমাকে সত্যিটা তোমার শাশুড়িকে জানানো উচিত ছিল। বিনা অপরাধে নিজের নামে কলঙ্কিনী টাইটেল লাগিয়ে কি লাভ? আমি পারিনি। একজন মাকে তার সন্তানের মৃত্যুর খবর দিতে পারিনি। কিভাবে বলি? তোমার বুকের মানিক এই দুনিয়ায় নেই। জানেন পৃথিবীতে সব থেকে বড় বোঝা কি? বাবা মায়ের কাছে তার সন্তানের বোঝা। কোনোদিন বলতেই পারবো না আমার এই পৃথিবীতে নেই। সারা জীবন কলঙ্কিনীর তোকমা নিয়েই থাকবো। রেহানা বেগম চুপ করে সারার কথা শুনছে। মেয়েটা কথা স্বার্থপর, আসলেই স্বার্থপর। না হলে পরের জন্য কি কেউ নিজেকে খারাপ বানিয়েও বেঁচে থাকতে পারে? সারা একটু চুপ করে আবার বলতে লাগলো, একবার তো আমার নামের পাশে কলঙ্কিনীর তোকমা লেগেই গিয়েছে, এটা মুছে ফেলা যাবে না। মানুষ 1000টা ভালো কাজ করলে লোকজন তাকে মনে রাখে না, কিন্তু তার নামে একটা খারাপ কথা শুনলে সবাই তার চেহারা মুখস্থ করে রাখে। আমারটা ঠিক তেমনই হবে। আচ্ছা সারা, আমার কিন্তু একটা জিনিস এখনো পরিষ্কার না, সেটা হলো যেদিন তোমার শাশুড়ি জানতে পারলো তুমি প্রেগনেন্ট, সেদিন সে ফোনে কার সাথে কথা বলছিল? সেটা যদি তোমার স্বামী না হয়ে থাকে তাহলে কে ছিল?
সে তোমার কি কোনো বন্ধু? সারা বিশেষ রেহানা কথাটা শুনে সেটা ভাবুক হয়ে গেল। উনি তো ঠিক কথাই বললেন। তাহলে সেদিনের লোকটা কে ছিল? আমি তো এত পরিমাণ শোকে ছিলাম যে এই কথাটা আমার মাথায় আসেনি। কে ছিল সে? তারপর সারা কিছুটা ভেবে নিজেই বলল, এমনও তো হতে পারে যে আমান যে পুলিশের ফোন ব্যবহার করত সেই পুলিশটাই কণ্ঠ বদলিয়ে মায়ের সাথে কথা বলেছিল। কারণ আমি তো আগেই অনুরোধ করেছিলাম আমানের লাশটা যেন বাড়িতে না দেওয়া হয়। তাই হয়তো একটা মায়ের বুকে সন্তানের লাশ দেওয়ার থেকে সবার অজান্তে সেই সন্তানের জায়গা পূরণ করে দিতে যাচ্ছে। মিসেস রেহানা নিজের চেয়ার থেকে উঠে সারার পাশে এসে দাঁড়িয়ে বলল, কিছু মনে করো না সারা, আমি একটা কথা বলি। আমি তো পুলিশ, তাই সবকিছুই সন্দেহের চোখে দেখি। বিষয়টা তো এমনও হতে পারে যে তোমার স্বামী মানে আমান, সে কোনোদিনই জেলে যায়নি, কোনো শর্ট সার্কিটের আগুনে মারা যায়নি। সবকিছুই তো তার প্ল্যানও হতে পারে। মিসেস সাবিনার কথা শুনে সারা কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল। তারপর হতাশ কণ্ঠে বলল, দেখুন ম্যাম, একটা মানুষের নিজের মৃত্যু নিয়ে নাটক করার তো কোনো মানে থাকতে পারে না। সে কেন নিজেকে আড়াল করে রাখবে? যদি বেঁচে থাকে এতে তার লাভটা কি? মিসেস রেহানা একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, আমরা চোখের সামনে যা দেখি তার অনেক কিছুই সত্য নয়। আর যেটা তোমার দৃষ্টির বাইরে ঘটেছে সেই জিনিস কিভাবে সত্য বলে মেনে নেওয়া যায় বলো তো? আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না সারা, জাস্ট সন্দেহ হলো তাই বললাম। যাক ওসব কথা, এখন চলো আমার সাথে। সারা মুখের দিকে তাকিয়ে রইল। সাথে যাবে না মানে? কোথায় যাবে? মনের ভাবটা মিসেস রেহানা বুঝতে পারল। আমার বাড়িতে যাবে। বাড়িতে আমি একাই থাকি, একটা মেয়ে আছে, সে থাকে দেশের বাইরে। আমার হাজবেন্ডও দেশের বাইরেই থাকে, 3 মাস পর পর দেশে আসে। যাই হোক, চলো এখন। তাই বলল, সারার একটা আশ্রয়ের খুবই দরকার ছিল, তাই সে না করতে পারলো না। এমনি তো প্রেগনেন্সির 6 মাস চলছে, এই সময় তার একটা নিরাপদ আশ্রয় চাই, যেখানে সে ভালো থাকতে পারবে, তার সন্তান ভালো থাকতে পারবে। কাছের মানুষ তো কেউ নেই। সন্তান পৃথিবীতে আসলে তাকে নিয়ে তবু পৃথিবীর সমস্ত অশুভ শক্তির সাথে লড়তে পারবে। মিসেস রেহানা বাড়িতে সারা একটা রুম দেখিয়ে দিয়ে বলল, দেখো, এই রুমটা তোমার। কোনো সমস্যা হলে আমার বাড়ির কাজের লোক আছে, তাদেরকে বলবে। তোমার সমস্ত সাহায্যে তারা চলে আসবে। আর কোনো চিন্তা করবে না। যে মানুষটা চলে গেছে তার জন্য কষ্ট পেয়ে যে আসতে চলেছে তাকে কষ্ট দিও না। মনে রাখবা, তুমি যদি কোনো নরবরে ঘরের চালা হও তো তোমার গর্ভের সন্তানকে সেই ঘরের একটা মজবুত খুঁটি হতে হবে একদিন। নিজের খেয়াল রাখো, আর আমি সন্ধ্যায় ফিরবো। এখন আসি। সারা গুটি গুটি পায়ে বেডের উপর বসে নিজের পেটে হাত দিয়ে মনে মনে বলতে থাকে, কলঙ্কিনীর নাম শুনলেও কষ্ট লাগে না। শুধু তোর জন্য বেঁচে আছি। আমি চাই তুই একদিন বড় হবি, মায়ের মুখ উজ্জ্বল করবি। রাতে খাওয়া দাওয়া সেরে সারা বিছানায় শুয়ে আছে, আমানের সাথে কাটানো মুহূর্ত নিয়ে ভাবছে। মানুষটাকে বেশি দিন কাছে পায়নি সারা, মাত্র কয়েক মাস মন ভরে ভালোবাসতে পেরেছে আমানকে। বিধাতা হয়তো সবার কপালে সুখ জিনিসটা রাখেনি। সময় মিসেস রেহানার ঘর থেকে কিছু একটা পড়ার শব্দে সারার ভাবনায় ব্যাঘাত ঘটে। বাসার সব লাইট বন্ধ, চাকর বাকর সব ঘুমিয়ে গেছে। সারা আস্তে আস্তে মিসেস রেহানার রুমের দিকে গেল। রুমের ভেতরের থেকে কিছুটা ঝাঁঝালো কণ্ঠ শুনতে পায় সারা। প্রথমে ভাবলো তিনি নিজের স্বামী বা মেয়ের সাথে কথা বলছেন, তাই নিজের ঘরের দিকে পা বাড়াতে নিল। হঠাৎ আমানের নামটা মিসেস রেহানার ঘর থেকে শুনতে পেল। দরজাটা হালকা খোলা রয়েছে, তাই কথাগুলো বুঝতে একটু অসুবিধা হলো না সারার। মিসেস রেহানা আমানের সাথে কথা বলছে।
সারাকে আমি কেন এত বড় ঘটনায় কালার করতে যাব? কেউ একজন থানা থেকে মিডিয়ার লোকজনকে খবর দিয়েছিল, আমার কিছুই করার ছিল না। ওপাশ থেকে আমি তো জানি সারা তোমার স্ত্রী, তাহলে কেন আমি তাকে বদনামের ভাগীদার হতে দেব? তুমি অযথা রাগ করছো আমান, সে আমার মেয়ের বয়সী। ওপাশ থেকে তুমি চিন্তা করো না আমান, ওকে আমি নিজের মেয়ের মতোই দেখে শুনে রাখবো। তুমি আমাদের মিশনের কথা ভুলে যেও না। এখন রাখছি, দেখি সারা কি করছে। সারা দ্রুত পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। আমান তাহলে বেঁচে আছে? তাহলে এই মানুষটার সাথে ওর কিসের সম্পর্ক? সারা তাড়াতাড়ি ঘরের ভেতরে এসে কাঁথা মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকে। এমন একটা ভাব নিল যেন সে ঘুমিয়ে গেছে। সারার মনে মনে রাগ আর খুশি দুটোই হচ্ছে। প্রিয়তম বেঁচে আছে এটা জেনে খুশি, আর বেঁচে আছে সেই কথা তাকে জানানো হয়নি কেন এটা জেনে রাগ হচ্ছে খুব। মানুষ তো তার স্ত্রীর কাছে সব কথাই বলে, কিন্তু এই হতচ্ছাড়া লোকটা কেন বলেনি? যদি সে পুলিশের কোনো এজেন্টও হয় তাহলে তো মা কিংবা আমাকে কথাটি সে জানাতে পারত। তাৎক্ষণিকভাবে মনে পড়ে যায় আমান তো বেশি লেখাপড়া করেনি, তাহলে সে পুলিশের চাকরি কিভাবে পেল? ভাবতে ভাবতে মাথা বন্ধ করছে। মিসেস রেহানা এসে সারার পাশে বসতেই সারা একটু নড়ে চড়ে উঠল। মুখের উপর থেকে কাঁথাটা সরিয়ে কপালে হাত দিয়ে দেখলো জ্বর আছে কোনো কিনা, কারণ এই গরমে কারো কাঁথা মুড়ি দিয়ে থাকার কথা না। কপালে হাত দিয়ে দেখলো সবকিছু স্বাভাবিক আছে। ডাক দিল সারার ঘুমে ডিস্টার্ব হবে ভেবে মিসেস রেহানা তাকে আর ডাকে না। বাইরে থেকে দরজা আটকে দিয়ে নিজের ঘরে চলে যায়। সারা তাড়াতাড়ি গিয়ে ভেতর থেকে দরজাটার লক এঁটে দেয়। সারার এখন খুব কান্না পাচ্ছে আমানের জন্য। দুদিন আগেই জেনেছে লোকটা দুনিয়ায় নেই। তার খবর লুকাতে গিয়ে কত কি ঘটে গেল, এসবের কিছু কি সে জানে? বাথরুমের ভেতরে গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে সারা ভিজতে থাকে আর অঝোর ধারায় কাঁদতে থাকে। কেন তুমি মরার নাটক করেছো? আমাকেও জানাওনি কেন? আমার তো ইচ্ছে হয় আমার বাবুটার পেটের ভেতর থাকা অবস্থায় তুমি আমাকে দেখাশোনা করবে, পেটে মাথা রেখে বাবুর সাথে কথা বলবে, কিন্তু না, তুমি তোমার মতো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ আমার থেকে। কেন করছো? আমারও তো ইচ্ছা হয় তোমার বুকে মাথা রেখে দিনগুলো কাটাই, তোমার সাথে খুনসুটি করে সময়গুলো পার করি। সব সময় কি আর নিয়তির দোষ দিলে হয় বলো? দোষ তোমার। কেন আমার সামনে আসছো না? কেন কেন কেন? সকালে মিসেস রেহানা অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে খাবার টেবিলে এসে দেখে সারা নেই। কর্মচারীদের জিজ্ঞাসা করতেই তারা বলে, সকাল থেকে তিনি এখনো ঘর থেকেই বের হননি। মিসেস রেহানা সারার ঘরের দরজায় টোকা মেরে ডাক দেয়, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। ঘুমিয়ে থাকলেও ঘুম ভেঙে যাওয়ার কথা। মনের ভেতর একটু সন্দেহ হলো, তাই নিজের ঘরের আলমারি থেকে চাবিটা এনে সারার ঘরের দরজাটা খোলে। কিন্তু দরজা খুলে সারাকে ঘরের বিছানা বা ব্যালকনি কোথাও দেখতে পায় না। বাথরুম থেকে কুলকুল করে পানি পড়ার শব্দ কানে আসে। মিসেস রেহানা ভাবে সারা হয়তো গোসল করছে, তাই কিছুক্ষণ অপেক্ষা করে। 10 মিনিট 20 মিনিট এভাবে 1 ঘন্টা পার হয়ে যায়। এদিকে ডিউটিতে যাওয়ার টাইম হয়ে গেছে, এখন বের হতেই হবে। তাই মিসেস রেহানা বাথরুমের দরজায় নক করতে থাকে, কিন্তু আগের মতোই কোনো সাড়া শব্দ পায় না, পানি পড়ার শব্দ ব্যতীত। এবার ওনার মনের ভেতর খচখচ করতে থাকে, সারার কোনো বিপদ হলো না তো? সারার কিছু হয়ে গেলে আমানকে কি জবাব দেবে? একজন কর্মচারীকে ডেকে বাথরুমের দরজা ভেঙে দেখে সারা ফ্লোরে পড়ে আছে আর শাওয়ার চলেই যাচ্ছে। মিসেস রেহানা দ্রুত শাওয়ার বন্ধ করে সারাকে তোলার চেষ্টা করে। সারার গায়ে হাত দিয়ে আটকে ওঠে রেহানা। বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, দেহে যেন কোনো রকমের প্রাণ পাখিটা আছে, একটু এদিক সেদিক হলেই উড়ে যাবে। দ্রুত সারাকে নিয়ে
হসপিটালে রওনা দেয় মিসেস রেহানা। সারা চোখ খুলেই সামনে আমানকে দেখতে পায়। স্যালাইনের সুচ বাম হাতে দিয়ে টান দিয়ে বের করে দৌড়ে গিয়ে আমানের বুকে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কেঁদে ওঠে। আমান দুই হাতের আঁচলায় সারার মুখটা ধরে কপালে একটা চুমু এঁকে দিয়ে বলে, আমি চলে এসেছি সারা, আর কিচ্ছু হবে না তোমার। জীবন চলে গেলেও কিছু হতে দেব না। সারাকে বেডে শুইয়ে দিয়ে ডক্টরকে ইশারা করে স্যালাইনটা আবার লাগিয়ে দিত। এমনিতেই কিছুক্ষণ হলো সারার জ্ঞান ফিরেছে। তার উপরে আমানকে দেখে নিজের কান্না কোনোভাবেই থামাতে পারছে না। সারা রাতের কান্না, এখনকার কান্না, সব মিলিয়ে সারার অবস্থা নাজেহাল। আমান সারাকে শুইয়ে দিয়ে একটু উঠতে নিলে দেখে এক হাত দিয়ে সারা তার শার্ট ধরেছে। তাই উঠতে গিয়েও আবার সারার পাশে বসে পড়ল। কোথায় যাচ্ছ তুমি? তোমাকে আমি আর কোথাও যেতে দেব না। আমার জীবন যতদিন আছে ততদিন আমার চোখের সামনে থাকবে। আমি মরে গেলে। আমান হাত দিয়ে সারার মুখ চেপে ধরে। এই জীবনে শুধু তোমার জন্যই সব সারা। তুমি না থাকলে আমান কিছুই না। খবরদার, আর মরে যাওয়ার কথা বললে কিন্তু আমি এবার সত্যি সত্যি মারা যাব। আমানের কথা শুনে সারা ফুপিয়ে ওঠে। আমান বুঝতে পারে সে ভুল কিছু বলে ফেলেছে, তাই 1000বার সরি বলল। তোমার জন্য আমার কত কথা শোনা লেগেছে সবার কাছে। আমার ছোট নেহা, তার কাছে চড় খাওয়া লেগেছে। কত কষ্ট হয় জানো? সারা, তুমি হাইপার হইও না, সব ঠিক হয়ে যাবে। আমি তো চলে এসেছি, আর কোনো অপবাদ তোমার থাকবে না। সেই দিনই হসপিটাল থেকে রিলিজ নিয়ে সারাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আমান। যদিও এত তাড়াতাড়ি এসব করার ইচ্ছা ছিল না আমানের, কিন্তু মিসেস রেহানা বলল যে ওকে আর এত কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না। তাই সব কিছু এত তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে আমান সারাকে বলল, একটু অপেক্ষা করো, আমি আসছি। এই রাতে এমন শুনশান জায়গায় আমান কোথায় যাবে? তাই সারার পিছু নিল। আমান 3জন লোককে টাকার একটা বান্ডিল দিল। এরা তো সেই 3জন যারা গত পরশু আমাকে তুলে নিয়ে গিয়েছিল। এরা তো আমার সাথে, আমার নিজেই তাহলে এসব করেছে। এটা করে ওর লাভ কি ছিল? কি হচ্ছে এসব আমার সাথে? দ্রুত ওখান থেকে চলে এসে গাড়িতে বসে পড়ে সারা। এখন আমি চুপচাপ থাকবো। আমাদের এসব করার পেছনের রহস্য আমার জানতেই হবে। গাড়িতে চুপচাপ বসে আছে সারা। একটু ভয় ভয় করছে তার। ভয় করারই কথা, কারণ আমানের এদিকে পুলিশের সাথে সম্পর্ক, অন্যদিকে এই খারাপ লোকগুলোর সাথেও সম্পর্ক। যেন একটা গোলক ধাঁধার ভিতর আটকে গেছে সারা, যার ভেতর থেকে বের হতে চাচ্ছে, কিন্তু সেটা সারাকে বের হতে দিচ্ছে না। আমান এসে সারার পাশে বসে পড়ল। আমানকে দেখে সারা যেন কুকড়ে যাওয়ার চেষ্টা করছে। আমান সারাকে নিজের কাছে টেনে বলল, কি হয়েছে তোমার? এমন কেন করছো? মনে হচ্ছে কোনো ভূত দেখেছো, তাই ভয় পাচ্ছ। সারা অবাক চোখে আমানের মুখের দিকে তাকিয়ে আছে। মনে মনে বলছে, তুমি কি আমান? তুমি ভালো নাকি খারাপ? ভালো খারাপ দুটোর মাঝে ঝুলে আছো। আমি যে তোমাকে চিনতে পারছি না। আমান সারার চুপ করে থাকা দেখে তার মাথাটা বুকে নিয়ে বলল, কি হয়েছে? কথা কেন বলছো না? সারা ভাবনা থেকে বের হয়ে শুধু একটা কথাই বলল, আমি খুব ক্লান্ত, আমার ঘুম পাচ্ছে। ঠিক আছে, তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। গাড়ি আপন গতিতে চলছে। সারা আমানের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। সবার কাছে এটা একটা প্রশান্তির ঘুম। প্রত্যেক স্ত্রী তার স্বামীর বুকে প্রশান্তির ঘুম দিতে চায়। সারাও ঘুমাচ্ছে, কিন্তু ঘুমের ভেতর কোনো প্রশান্তি নেই সারার। বারবার উচপিচ করে উঠছে।
যেন মনে হচ্ছে ওর প্রশান্তি কোনো দিন ছিল না, কোনোদিন আসবেও না। সারা জীবন শুধু লড়াই করেই বাঁচতে হবে। আমাদের বাড়িতে পৌঁছাতে রাত প্রায় 11টা বেজে যায়। দরজায় টোকা দিতেই কিছুক্ষণ পর নেহা এসে দরজা খুলে দেয়। আমানকে দেখে নেহা যেন চমকে ওঠে। ভাইয়া বলে চিৎকার করে আমাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে, তুই কখন এলি ভাইয়া? আমাদেরকে জানাসনি কেন? হঠাৎ চোখ যায় আমানের পেছনে, দেখে সারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর সাথে তোর কোথায় দেখা হলো ভাইয়া? ওকে নিয়ে চলে আসলি? ভাইয়া তুই জানিস না ও কি করেছে? তোর সাথে কত বড় পাপ করেছে। মুখে লাথি দিয়ে বের করে দে ভাইয়া। নেহার কথা শেষ হতে না হতেই আমার নেহার গালে একটা চর কষে দিল। যেই মেয়েটাকে কলঙ্কিনী নাম দিয়েছে এই সমাজ, তার গায়ে কলঙ্কিনী ছিটে ফোটাও নেই। কিভাবে সহ্য করব আমি, তুই বল? আমার সন্তান ওর গর্ভে, ওর স্বামীর সন্তান ওর গর্ভে, আমাদের ভালোবাসার চিহ্ন ওর গর্ভে। মানে কি বলছিস ভাইয়া? তুই তো 3 বছর দেশের বাইরে ছিলি, তাহলে কিভাবে কি? আমি কোনোদিন বিদেশে যাইনি। সরকারের একটা গোপন মিশনে আমাকে নেওয়া হয়, তাই বিদেশে যাওয়ার নাটক, জেলে যাওয়ার নাটক সব করেছি। মরে যাওয়ার নাটকও করেছি। ভেবেছিলাম বাড়িতে এসে সারপ্রাইজ দেব, কিন্তু তোরা আমার সারাকে বাড়ি থেকে বের করে দিলি, তাই সবকিছু ছেড়ে চলে আসতে বাধ্য হলাম। কি বলছিস ভাইয়া? মরে যাওয়ার নাটক মানে? এবার সারা মুখ খুলল। আমি অনেক আগেই জানতাম আমান জেলে আছে। এর মাঝে নাকি একদিন পুলিশ ওকে ছুটি দিয়েছিল, তাই এখানে আসে সবাইকে লুকিয়ে। সেই দিন আমার পেটে ওর বাচ্চা আসে। কয়দিন টিভিতে দেখালো বিদ্যুৎ শর্ট সার্কিটে আগুন লেগে একটা জেলের কয়েদি মারা যায়। সেদিন আমাকে জানানো হয় আমানও মারা গেছে। সারা কাঁদতে কাঁদতে কথাগুলো বলল, তাই আমান সারাকে থামিয়ে দিয়ে বলা শুরু করলো। তারপর তোরা আমার সারাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিলি। তখন ফোন দিয়েই তোরা জানিয়েছিলি, তাই হয়তো আমার সারাকে আমি জীবিত পেয়েছিলাম। আমার কিছু বন্ধু ওকে কিডন্যাপ করে, তারপর পুলিশ ওকে বাঁচায়, যার সবকিছুই ছিল সাজানো, যাতে সারাকে একটু ভয় দেখানো যায়, কারণ ও ভয় পেলে একটা নিরাপদ আশ্রয় খুঁজবে। তাই ওসি মিসেস রেহেনা ওকে এই সুযোগে নিজের বাড়িতে নিয়ে যায়। কিন্তু এর আগে একটা বড় ভুল কিছু হয়ে যায়। কোনো একটা পুলিশ মিডিয়াকে খবর দিয়ে জানিয়ে দেয়। সেদিনের ঘটে যাওয়া সব কথা নেহাকে বলে আমান। নেহা সারার সামনে ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ে, খপ করে পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। ভাবি, আমি কোন মুখে তোমার কাছে মাপ চাইবো জানি না, কিন্তু নির্লজ্জের মতো বলছি আমাকে মাফ করে দাও। এই হাত দিয়ে আমি তোমাকে চড় মেরেছি। আমি তোমার কোনো কথায় বিশ্বাস করিনি। সারা নেহাকে উঠিয়ে বলে, তোমার কোনো দোষ নেই নেহা। তোমার জায়গায় আমি হলেও এমনই করতাম, কারণ সত্যটা তুমি জানতে না। নাসরিন বেগম ঘর থেকে বের হয়ে ছেলেকে দেখে খুব আশ্চর্য হলো। খবর না দিয়ে চলে আসলো এটা ভেবে। সারার দিকে চোখ পড়তেই তেড়ে গেল ওর সামনে। নেহা মায়ের এমন আচরণ দেখে সারাকে আগলে দাঁড়ালো। মা, এত বড় অন্যায় আর করো না। কিসের অন্যায়? এই কলঙ্কনিকে তুই কোথায় পেলি আমান? মা, দয়া করে চুপ করো, আমার কথাগুলো শোনো আগে। নেহা একে একে মাকে সব কথা জানালো। নাসরিন বেগম আমানের সামনে গিয়ে ঠাটি একটা চড় দিয়ে বলে, তোর কারণে ফুলের মতো মেয়েটাকে আমি কি না কি বলেছি। ছি, ঘৃণায় আমার গা জ্বলে যাচ্ছে, মন বলছে মরে যায়। সারা মায়ের হাতটা ধরে, মা সবকিছু ভুলে যান, আপনাদের কাছে চলে এসেছি তো আর কোনো কষ্ট থাকবে না। আমি সব ভুলে গেছি, আপনিও সবকিছু ভুলে যান। সারাকে বুকে টেনে নিয়ে নাসরিন বেগম সারার কপালে চুমু এঁকে দিয়ে বলে, আমিও সব ভুলতে চাই,
আমার সারা আমান নেহাকে নিয়ে ভালো থাকতে চাই। সারা আমানের দিন খুব ভালোই কাটছিল। সারাদিন সারার খেয়াল রাখে আমান। কয়েক মাস পর সারা একটা ফুটফুটে মেয়ের জন্ম দেয়। আমান আর সারার নামের সাথে মিল রেখে আয়রা নাম রাখা হয় মেয়ের। আমানের আ আর সারার রা। কয়েকদিন পর সারা মেয়েকে খাওয়াচ্ছিল। আমান বাইরে যাওয়ার সময় মেয়ে আর মেয়ের মায়ের কপালে চুমু দিয়ে বলল, একটু বাইরে যাচ্ছি, বিকালে ফিরবো। আচ্ছা, নিজের খেয়াল রেখো। আমান বাইরে গেলে সারা কোনোদিন আল্লাহ হাফেজ বলে না, বলে তাড়াতাড়ি ফিরে এসো, এখন এসব ভাবার টাইম নেই আমানের। তাই বাড়ি থেকে বেরিয়ে যায়। সারা নিজের মেয়েকে বলে, আমার যুদ্ধ আবার শুরু হবে মা, তুই কি আমার সাথে থাকবি? দুধের বাচ্চা মায়ের কোনো কথাই বুঝতে পারে না, খিলখিল করে হাসতে থাকে শুধু। বিকেলে নানা বাড়িতে এসে দেখে নাসরিন বেগম মাথায় হাত দিয়ে বসে আছে, নেহার হাতে একটা কাগজ। সারা বাড়িতে কোথাও সারা নেই। আমার নেহাকে জিজ্ঞাসা করে, সারা কোথায়? নেহা আমানের হাতে কাগজটা দেয়। প্রিয় আমান, আদৌ প্রিয় আছো নাকি আল্লাহ ভালো জানে। ভেবেছিলাম তুমি পুলিশের লোক, কিন্তু না, তুমি তো একটা চোরা কারবারির লোক। তার সাথে মিসেস রেহানাও জড়িত। সব প্রমাণ আমার কাছে আছে, সেগুলো আমি কমিশনারের কাছে দিয়ে তারপর চলে যাব আমার আয়রাকে নিয়ে। ভাবছো আমি জানলাম কিভাবে? তুমি বাড়িতে আসার পর থেকে একটা ঘর তো তালা বন্ধ করে রাখতে। আমি কয়েকদিন আগে ওই ঘরের তালা খুলে ঢুকেছিলাম। চাবিটা তুমি হয়তো খুলে বাড়িতে ফেলে গিয়েছিলে। সেখানে কিছু বক্স দেখতে পাই, সেগুলো খুলে দেখি তাতে অনেক বেআইনি অস্ত্র দেখতে পাই। একটা ফোন পাই, তাতে কিছু অডিও রেকর্ড পাই আমি, যেগুলো শুনে বোঝাই যাচ্ছিল তুমি পুলিশের লোক নও, তাদের শত্রু। আর মিসেস রেহানা তোমার সাহায্যকারী, যে পুলিশের পোশাক পরেও তাদের সাথে বেইমানি করে যাচ্ছে। যাই হোক, আমার মেয়েকে আমি একা মানুষ করতে চাই। এই চিঠি যতক্ষণে পেয়েছো ততক্ষণে আমি এলাকা ছেড়ে অনেক দূরে চলে এসেছি। আমি চাই না তোমার ছোঁয়া পড়ুক আমার নিষ্পাপ মেয়ের উপর। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আবারও ইতি, কলঙ্কিনী। বাসের সিটে বসে আছে সারা, মেয়েটা কোলেই ঘুমিয়ে আছে। সারা ঘুমন্ত মেয়ের সাথে কথা বলছে। তোকে আমি পাপ মুক্ত রাখতে চেয়েছি মা, তুই যেন আমার উপর রাগ করিস না। তোর বাবাটা ভালো না, তুই থাকবি তো আমার সাথে? মেয়েটা ছোট ছোট হাত দিয়ে মায়ের হাতের একটা আঙুল ধরে চোখ টিট টিট করে তাকাচ্ছে আর মুচকি হাসছে মায়ের দিকে তাকিয়ে, যেন বলছে, মা, আমি তোমার সাথে সব সময় থাকবো, হারিয়ে যাব না কোনোদিন। গল্পটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ। আপনাদের দোহাই লাগে, আমাকে ছেড়ে দিন। এক খ্যাক খ্যাক করে হেসে বলে, ছেড়ে তো দেবই সুন্দরী, তার আগে আপনাদের পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিয়ে, আমার গর্ভে সন্তান আছে, আপনারা এত বড় পাপ করবেন না। স্বামী বিদেশ রয়েছে 3 বছর, আর তুই গর্ভবতী হয়ে গেলে কিভাবে? কলঙ্কিনী, বের হয়েছে আমার বাড়ি থেকে। তোকে তো এই বুকে জায়গা দিয়েছিলাম, কিন্তু তুই কিভাবে এমন নষ্টামি করতে পারলি? আমার ছেলে আজকে 3 বছর বিদেশে আছে, আর তুই নিচে পেট বাঁধিয়ে বসে আছিস। শাশুড়ি সারার গালে চরের উপর চর লাগাতে লাগাতে কথাগুলো বলল, কিন্তু ওর যে উত্তর দেওয়ার ভাষা নেই। কি জবাব দেবে ও? যে মানুষটা তাকে বুকে ঠাঁই দিয়েছিল তার সাথেই তো বেইমানি করা হয়েছে। বল, তোর পেটে এই পাপ কার? আমাদের খেয়ে আমাদের পড়ে কার পাপ তুই নিজে গর্ভে ধরে রেখেছিস? নাসরিন বেগম সারার চুল ধরে কথাগুলো বলল, তুই বল, কোন জিনিসের অভাব রেখেছি আমি? বল, তুই তুই কি সুখী ছিলি না? জবাব দে আমাকে। এত বড় অন্যায় কিভাবে করলি? নেহা তার মাকে শান্ত করার চেষ্টা করছে।
কিন্তু নাসরিন বেগম কোনোভাবেই শান্ত হতে পারছে না। যেই মেয়েকে রাস্তা থেকে তুলে এনে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে কোনো আশ্রিতার পরিচয় না, নিজের ছেলের বউ হিসাবে। কিন্তু এই হতবুদ্ধিটা কি করে বসলো, এটা ভেবেই নাসরিন বেগমের দুঃখ, কষ্ট, ঘৃণা সব একসাথে হচ্ছে। এই কারণেই হয়তো সবাই বলে রাস্তার জিনিস রাস্তায় ফেলে আসাই শ্রেয়। তারা বড় জায়গা পেলেই কি করে নিজেরাই ঠিক পায় না। সারা নাসরিন বেগমের পা জড়িয়ে ধরে বলল, ও মা, আমি তো অন্যায় করেছি। তুমি যদি আমাকে তাড়িয়ে দাও তাহলে আমি এখন কোথায় যাব? আমার শেষ ঠিকানা যে তুমি। নাসরিন বেগম সারাকে পা থেকে উঠিয়ে দাঁড় করিয়ে আবার ওর গালে 2-4টা চড় লাগায়। তোর মুখখানে দেখলে ঘৃণায় আমার বমি আসছে। তোকে মাফ করবো কিভাবে? কলঙ্কিনী, আমার ছেলেটা বিদেশ গিয়েছে কার জন্য? আরে হতবাকি, সে তো তোর জন্যই বাড়ি জমিয়েছে বাইরে, যাতে করে তোদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। কিন্তু তুই এ কি করলি? কার পাপ পেটে ধরলি? পাশের বাড়ির মালিহা বলে, কাকিমা, আমি কয়দিন আগে দেখেছি একটা লোক জানালা দিয়ে সারা ভাবির ঘরে প্রবেশ করে। আমি তখন বিষয়টা বুঝতে পারিনি বা আমার মাথায় এই জিনিসটা কাজই করেনি, কিন্তু এখন বুঝতে পারছি ভাবের পেটের বাচ্চা বাবা হলো সেই লোকটা। নাসরিন বেগম ফোনটা হাতে নিয়ে ছেলের কাছে কল দেয়। আমান কলটা ধরে। মা, তুমি কেমন আছো? প্রেশার কেমন এখন? নাসরিন বেগম ছেলের কথা শুনে হাউমাউ করে কেঁদে ফেলে। কি বলবেন তিনি তার ছেলেকে? তোর বউয়ের পেটে অন্যের সন্তান। এসব ভাবতে ভাবতে নাসরিন বেগমের ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমান। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েই আর পড়াশোনা করা হয়নি বলে ভুল হবে, আসলে ওর পড়াশোনার প্রতি আগ্রহ একটু কম ছিল। বাবার বেশ কয়েক বিঘা জমি থাকায় চাষবাসের কাজে লেগেছিল, কিন্তু কয়েক বছর পর নতুন আবদার করে বসে মায়ের কাছে সে বিদেশে কাজ করতে যাবে। নাসরিন বেগম বেশ কয়েকবার বারণ করেছিল যে বিদেশে গিয়ে তুই কি করবি? আমাদের জমি জমা তো আর কম নেই, তুই চাষ কর। না মা, তুমি জানো না আজকে বাইরের দেশে কাজে গেলে কত মূল্য, কত কত টাকা আয় করা যায়। কিন্তু কোনো কিন্তু করো না মা, আমি তো বেশি দিন থাকবো না, মাত্র 5 বছর ওখানে থাকবো, তারপর আবার চলে আসব। এখানে এসে একটা বড়সড় ব্যবসা করব। নাসরিন বেগম শেষমেশ রাজি হয়, কিন্তু একটা শর্ত জুড়ে দেয় যে যাওয়ার আগে বিয়ে করে যেতে হবে। ভাগ্যক্রমে সারার সাথে দেখা হয়। মেয়েটা অনাথ ছিল। নাসরিন বেগমের খুব দয়া হয় ওকে দেখে। দ্বিতীয় কিছু চিন্তা না করে ছেলের বউ করে ফেলে সারাকে। সারা যেমন মিষ্টি মেয়ে তেমন তার ব্যবহার, কিন্তু এ কি করে ফেললো? নাসরিন বেগম ফোন কানে ধরে এসব ভেবেই যাচ্ছে। ওপাশ থেকে ছেলেটা কথা বলেই যাচ্ছে, সেটা তার খেয়ালের বাইরে চলে গেছে। হঠাৎ মনে হলো ছেলে কিছু বলছে। মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বাড়িতে কি কেউ নেই? আমাকে বলো কি হয়েছে। সবাই ঠিক আছে তো? বাবা ঠিক আছে তো? নাসরিন বেগম আঁচল দিয়ে নিজের মুখ চেপে রেখেছে। কান্নাটা থামানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই কান্না বন্ধ করতে পারছে না। বাবারে, আমাকে মাফ করে দিস, আমাকে মাফ করে দিস। আমি মা হয়ে তোকে বিপদের মুখে ফেলে দিয়েছি। কোনো বিপদে ফেলেছ মা? বিদেশে তো আমি নিজ ইচ্ছায় এসেছি, তাছাড়া আমি তো সুখেই আছি। বিপদ কিসের? তোকে বিয়ে দিয়ে আমি সর্বনাশ ডেকে এনেছি। এই বাড়িতে কাল নাগিনীর আশ্রয় দিয়েছি। যাকে বৌমা কম মেয়ে বেশি ভেবেছি, সে আজকে অন্যের পাপ বয়ে বেড়াচ্ছে। এই কষ্ট আমি কোথায় রাখবো? তুই আমাকে মাফ করে দে বাবা। মা, হয়েছেটা কি আগে বলবে তো? তোর বউ নতুন মরদ ধরেছে, তার পেটে এখন অন্যের বাচ্চা। মায়ের কথা শুনে আমান চুপ হয়ে গেল। এই কথার কোনো উত্তর যে তার কাছে নেই। নাসরিন বেগম আবার বললেন,
চুপ করে আছিস কেন? কিছু তো বল। এই পাপিনিকে আমি কি করব বল? ইচ্ছে তো করছে ওকে জ্যান্ত পুঁতে ফেলে মাটিতে। মা 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 কি হয়েছে তোমার? কথা বলছো না কেন মা? নাসরিন বেগম ছেলের সাথে কথা বলতে বলতেই অজ্ঞান হয়ে যায়। সারা তাড়াতাড়ি করে নাসরিন বেগমের কাছে গিয়ে মাথাটা কোলে তুলে নেয় আর বলে, মা কি হয়েছে তোমার? মা তুমি আমাকে কলঙ্কিনী বলো, অন্য কিছু থাকলে সেটাও বলো, আমার সাথে আরো খারাপ ব্যবহার করো, কিন্তু আমাকে দূরে সরিয়ে দিও না, কথা বলো মা। নেহা সারাকে ধাক্কা মেরে দিয়ে মায়ের মাথাটা নিজের কোলের উপরে নিয়ে বলল, ভাবি, তোমাকে তো বোনের আসনে বসিয়েছিলাম, কিন্তু তুমি এটা কি করলে? ভাইয়ার ভালোবাসা, আমাদের বিশ্বাস সবকিছু চূর্ণ বিচূর্ণ কিভাবে করে দিতে পারলে? তোমার ওই মুখ দেখলেও আমার ঘৃণা